ইংরেজি বাক্য গঠনের জন্য আমাদের বেশ কিছু স্ট্রাকচার ফলো করতে হয়। আমি আজকের এই ভিডিওতে এমন কিছু স্ট্রাকচার আপনাদের সামনে তুলে ধরবো। স্ট্রাকচার নাম্বার 1, ট্রাইং টু হলো চেষ্টা করা। ট্রাইং টু এর ব্যবহারের জন্য প্রথমে সাবজেক্ট বসে, তারপর ট্রাইং টু, তারপরে ভার্ব, এর প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বসে। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে ট্রাইং টু হলো চেষ্টা করা। এটার এক্সাম্পল এমন হতে পারে, আই এম ট্রাইং টু মেক এ গুড রেজাল্ট। স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট হলো আই, একটা বি ভার্ব আছে, এরপর ট্রাইং টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম মেক, আ গুড রেজাল্ট, এক্সটেনশন হিসেবে গুড রেজাল্ট বসেছে। দে আর ট্রাইং টু স্পিক ইংলিশ, উই আর ট্রাইং টু ট্রাভেল। অর্থাৎ ট্রাইং টুর পরে একটা বি ভার্ব বসবে এবং ট্রাইং টুর পরে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এবং এরপরে এক্সটেনশন বসবে। রুল দিয়ে দেখতে পাচ্ছেন, থিঙ্কিং অফ মানে হলো চিন্তা করা। থিঙ্কিং অফ এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এর সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন বসে। এক্সাম্পল দিলে দেখা যায়, করিম ইজ থিঙ্কিং ফর স্লিপিং আর্লি, করিম দ্রুত ঘুমাতে যাওয়ার চিন্তা করছে। তাহলে এখানে করিম হলো সাবজেক্ট, এরপর একটা বি ভার্ব, তারপরে থিঙ্কিং অফ, তারপরে একটা ভার্ব বসেছে স্লিপ, স্লিপের সাথে আইএনজি যুক্ত হবে স্ট্রাকচার অনুযায়ী, এরপর এক্সটেনশন হিসেবে আর্লি বসেছে। আই এম টেকিং আপ লার্নিং, স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট, বি ভার্ব, থিঙ্কিং অফ, এরপরে যে ভার্বটা বসেছে তার সাথে আইএনজি হবে। উই আর থিঙ্কিং অফ ট্রাভেলিং, এখানে উই হলো সাবজেক্ট, আর হলো বি ভার্ব, থিঙ্কিং অফ, তারপরে যে ভার্বটি বসেছে সেটা হলো ট্রাভেলিং। এখানে এক্সটেনশন নাই, যদি এক্সটেনশন থাকতো তাহলে এরপরে বসতো। তো আমরা এই রুলস থেকে জানতে পারলাম যে থিঙ্কিং অফ এর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হবে এবং তারপর এক্সটেনশন বসবে। রুল 3 যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো রুলস 3 তে আছে ইয়ার টু শব্দের অর্থ হলো দেরি আছে। ইয়ার টুর পরে সবসময় একটা আগে একটা সাবজেক্ট হয়, তারপর একটা বি ভার্ব হয়, এরপরে ইয়ার টু বসে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। উদাহরণ দিলে আমরা দেখতে পাই, ইউ আর ইয়ার টু স্পিক ইংলিশ। স্ট্রাকচার অনুযায়ী ইউ হলো সাবজেক্ট, আর হলো বি ভার্ব, এরপরে ইয়ার টু বসেছে, তারপরে ভার্ব বসেছে যেটা তার প্রেজেন্ট ফর্ম স্পিক ইংলিশ, এক্সটেনশন হিসেবে ইংলিশ বসেছে। দে আর ইয়ার টু পে মানি, দে হলো সাবজেক্ট, আর হলো বি ভার্ব, ইয়ার টু হলো, এখানে ইয়ার টু বসেছে, এরপরে যে ভার্ব বসেছে তার সেটা প্রেজেন্ট ফর্ম পে এবং এক্সটেনশন হিসেবে মানি বসেছে। হি ইজ ইয়ার টু ফিনিশ দ্য ওয়ার্ক, হি হলো সাবজেক্ট, ইজ হলো বি ভার্ব, এরপরে ইয়ার টু, এরপরে ভার্বটি বসেছে ফিনিশ এবং এক্সটেনশন হিসেবে দি ওয়ার্ক বসেছে। তাহলে আমরা এই রুলস থেকে জানতে পারলাম যে ইয়ার টু ব্যবহারের ক্ষেত্রে আমাদের প্রথমে সাবজেক্ট হবে, এরপরে বি ভার্ব বসবে, একটা বি ভার্ব বসবে সাবজেক্ট অনুসারে, এরপরে ইয়ার টু হবে এবং ইয়ার টুর পরে যে ভার্বটা বসবে সেই ভার্বে সবসময় প্রেজেন্ট ফর্ম হবে এবং এরপরে এক্সটেনশন হবে। রুল 4 এ গেলে আমরা দেখতে পাই রেডি টু শব্দের অর্থ হলো প্রস্তুত। এই প্রস্তুত মেকিং এর সময় আমরা রেডি টু ব্যবহার করি। তো রেডি টু ব্যবহার করলে আমাদের সেন্টেন্সটা কেমন হবে সেই স্ট্রাকচারটা আমরা এখানে দেখব। এখানে নিয়মটা হলো সাবজেক্ট প্লাস একটা বি ভার্ব, এরপরে রেডি টু বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, যে ভার্বটা বসবে রেডি টুর পরে তার প্রেজেন্ট ফর্ম হবে এবং এরপর এক্সটেনশন বসবে। উদাহরণ হিসাবে দেখলে, আই এম রেডি টু ডু দ্য ওয়ার্ক, এখানে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট হলো আই, বি ভার্ব হলো অ্যাম, এরপরে রেডি টু বসেছে, তারপরে ভার্ব ডু এবং রেডি টুর পরে সবসময় ভার্বের স্ট্রাকচার অনুসারে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য ডুই রয়ে গেছে এবং এরপর এক্সটেনশন হিসেবে দি ওয়ার্ড বসেছে। পরবর্তী এক্সাম্পলে আমরা দেখতে পাই, হি ইজ রেডি টু রিড দ্য নিউজ পেপার। এখানে স্ট্রাকচার অনুসারে হি হলো সাবজেক্ট, ইজ হলো বি ভার্ব, এরপরে রেডি টু, এরপরে ভার্ব এর প্রেজেন্ট ফর্ম রিড, এরপর এক্সটেনশন হিসেবে নিউজ পেপার। পরবর্তী এক্সাম্পলে আমরা গেলে দেখতে পাই, দে আর রেডি টু স্পিক ইংলিশ। দে হলো সাবজেক্ট, আর হলো বি ভার্ব, এরপরে রেডি টু, স্পিক হলো এই স্ট্রাকচার অনুসারে ভার্বের প্রেজেন্ট ফর্ম স্পিক, এরপর এক্সটেনশন হিসেবে ইংলিশ বসেছে।
5 নাম্বার রুলসে গেলে আমরা দেখতে পাই অ্যাবল টু আমরা বিভিন্ন বাক্য গঠনের সময় ব্যবহার করে থাকি। তো এবল টু যখন আমরা ব্যবহার করব সেই সময় আমাদের সেন্টেন্সটা কেমন হবে এবং তার পরে ভার্ব কোন ফর্ম বসবে এবং এক্সটেনশন কি হবে সেটা আমরা এই রুলস এর মাধ্যমে জানতে পারবো। এবল টু এর ব্যবহারের ক্ষেত্রে প্রথমে একটা সাবজেক্ট বসবে, এরপর একটা বি ভার্ব বসবে, এরপরে এবল টু হবে, এর পরে হবে এবল টু এর পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের পরে এক্সটেনশন হিসেবে অন্যান্য যা কিছু থাকবে সেটা বসবে। তো উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো আই অ্যাম এবল টু ডু দ্য ওয়ার্ক। এখানে স্ট্রাকচার অনুযায়ী আই হলো সাবজেক্ট, বি হল অ্যাম হলো বি ভার্ব, এরপরে এবল টু বসেছে এবং স্ট্রাকচার অনুযায়ী ভার্বের প্রেজেন্ট পরে এবল টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হওয়ার কথা। তো এখানে ডু হলো ভার্ব হিসেবে বসেছে এবং ডুই রয়ে গেছে কারণ প্রেজেন্ট ফর্ম ডু এর প্রেজেন্ট ফর্ম ডুই হবে এবং এক্সটেনশন হিসেবে দি ওয়ার্ড বসেছে। এরপরে আমরা পরবর্তী উদাহরণে দেখি ইউ আর এবল টু রাইট পোয়েম। ইউ হলো সাবজেক্ট, আর হলো বি ভার্ব, এরপরে এবল টু, এরপরে রাইট হলো স্ট্রাকচার অনুযায়ী রাইট এর প্রেজেন্ট ফর্ম রাইট এবং পোয়েম হলো এক্সটেনশন হিসাবে বসেছে। হি ইজ এবল টু রান ফাস্ট। এই বাক্যে হি হলো সাবজেক্ট, ইজ হলো বি ভার্ব, এরপরে স্ট্রাকচার অনুযায়ী এবল বসেছে এবং এরপর একটা ভার্ব বসবে, সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসার কথা, রানের প্রেজেন্ট ফর্ম রানই আছে এবং এক্সটেনশন হিসেবে এখানে ফার্স্ট বসেছে। তাহলে আমরা এই রুলস থেকে জানতে পারলাম যে এবল টু যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করব তখন আমরা প্রথমে একটা সাবজেক্ট নিব, এরপর একটা বি ভার্ব নিব, এরপর এবল টু বসাবো, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যে ভার্ব বসবে তার প্রেজেন্ট ফর্ম হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানোর পরে আমরা যদি ওই বাক্যে কোনো এক্সটেনশন থাকে তাহলে সেটা আমরা ইউজ করব। এর পরবর্তী রুলসে আমরা দেখি 6 নম্বর রুলস গুড অ্যাট আমরা বিভিন্ন সেন্টেন্স মেকিং এর সময় গুড অ্যাট শব্দটা ব্যবহার করে থাকি, কিন্তু আমরা যখন গুড অ্যাট শব্দটি সেন্টেন্স মেকিং এর সময় ব্যবহার করব সেই গুড অ্যাটটা ব্যবহার করার সময় আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা কি হবে তা আমরা এই রুলস এর মাধ্যমে জানতে পারবো। গুড অ্যাট শব্দের অর্থ হলো দক্ষ। গুড অ্যাট যখন আমরা বাক্যে ব্যবহার করব তখন হবে প্রথমে হবে সাবজেক্ট, তারপর একটা বি ভার্ব, তারপরে গুড অ্যাট, তারপরে যে গুড অ্যাট এর পরে যে ভার্ব বসবে তার সবসময় প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি যুক্ত হবে এবং এরপরে এক্সটেনশন বসবে। আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো যে রাতুল ইজ গুড অ্যাট ইংলিশ। এখানে রাতুল হলো সাবজেক্ট, ইজ হলো বি ভার্ব, এরপরে গুড অ্যাট বসেছে, এরপরে কোনো ভার্ব বসেনি, একবারে সরাসরি ইংলিশ এক্সটেনশন হিসেবে বসে গেছে, এই জন্য এখানে ভার্ব বসলে আইএনজি যুক্ত হতো, কিন্তু ভার্ব নাই বলে এখানে কোনো আইএনজি যুক্ত প্রয়োজন পড়েনি। পরবর্তী সেন্টেন্স আমরা দেখি লিজা ইজ গুড অ্যাট কুকিং। এখানে লিজা হলো সাবজেক্ট, বি হলো ইজ হলো বি ভার্ব, এরপরে গুড অ্যাট এবং কুক হলো রান্না করা, কুক একটা ভার্ব এবং আমরা সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী ভার্বের সাথে আইএনজি বসানোর কথা আছে, এজন্য কুককে আমরা কুকিং করে দিয়েছি। পরবর্তী সেন্টেন্সে আছে দে আর গুড অ্যাট প্লেইং ফুটবল। এখানে দে হলো সাবজেক্ট, আর হলো বি ভার্ব, গুড অ্যাট স্ট্রাকচার অনুযায়ী গুড অ্যাট বসেছে এবং স্ট্রাকচারে আছে যে গুড অ্যাট এর পরে যে ভার্ব বসবে সেই ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত হবে, এই জন্য গুড অ্যাট এর পরে প্লে বসেছে, প্লে একটি ভার্ব এবং এই স্ট্রাকচার অনুযায়ী ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা প্লেইং করে দিয়েছি এবং এক্সটেনশন হিসেবে এখানে ফুটবল বসেছে। তো আমরা আজকে এই 6টি নিয়ম এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। পরবর্তী ভিডিওতে আমি আরো অনেক রুলস আপনাদেরকে দেখাবো। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা দেখেছি যে যে কোনো ধরনের টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, যেমন ধরেন অ্যাবল টু আমরা ব্যবহার করেছি, অ্যাবল টু এর ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হবে, রেডি টু এর পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হবে, ট্রাইং টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ইয়েট টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখানে অ্যাবল, রিড, ট্রাইং, ইয়েট এটা নাথিং, এখানে টু আছে সর্বশেষ শব্দ, এই টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যদি আমরা এইটা মনে রাখতে পারি যে টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে তাহলে এই নিয়মগুলো আমাদেরকে সহজে মনে রাখা সহজ হবে। তো বন্ধুরা আজকে আর নয়, আজকে আমি এই 6টি রুলসই দেখালাম, আমি পরবর্তী ভিডিওতে আরো অনেক রুলস দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।